মায়া। এই মায়া জিনিসটা একটা মানুষকে ঠিক যতটা একটা জায়গায় বেঁধে রাখতে পারে, ঠিক ততটাই একটা মানুষকে ঠিক ততটাই ভয়ঙ্কর করে তুলতে পারে। কথাটা কেন বললাম, ধীরে ধীরে ঘটনাটা শুনলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাই আর বেশি সময় নেবো না তোমাদের। ঘটনা পাঠে আমি রাজ। শুরু করছি আজকের 143 নম্বর এপিসোড। কিন্তু অবশ্যই এপিসোড শুরু হওয়ার আগে তোমাদেরকে অবশ্যই জানাতে চাই, আমাদেরকে কিভাবে ঘটনা পাঠাবে সেটা থাকবে কিন্তু আমাদের ঘটনার একদম শেষে। এবং অবশ্যই কিন্তু ঘটনাটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। শুরু করছি আজকের 143 নম্বর এপিসোড। নমস্কার, আজ আমার নাম প্রীতম সরকার। গত 1 বছর ধরে তোমাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তবে হয়তো কোনো না কোনো কারণে বা অকারণে তা হয়ে ওঠেনি। আগে চেষ্টা করেছিলাম একটি ঘটনা তোমাকে লেখার, তবে তা হয়তো আমারই কারণে বিফল হয়েছে। তবে আজকের আমার দেশের বাড়ির একটি ঘটনা তোমাকে পাঠালাম, আশা করছি ভালো লাগবে। এবং মায়া যে কতটা ভয়ঙ্কর জিনিস তা হয়তো এই ঘটনার পর অনেকেই বুঝতে পারবে। আমাদের দেশের বাড়ি এই মুহূর্তে প্রায় 80 বছর বয়স। আমার দাদুর প্রায় মাথার ঘাম পায়ে ফেলে এই বাড়িটিকে নিজের হাতে তৈরি করেছিল। অনেক মামলা মোকদ্দমার পর, অনেক মারপিট দাঙ্গা ঝগড়া ঝামেলার পর শেষে দাদু নিজের হকের বাড়িটা নিজের নামে করতে সক্ষম হয়েছিল, অনেক কষ্টে। জন্মের পর থেকেই দেখতাম বাড়িটার পেছনে দাদু দিন রাত খেটে চলত। আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদুর বয়স প্রায় 70 ছুঁই ছুঁই। ঠিকঠাক করে হাঁটতেও পারতো না। তবুও বাড়ির কোথায় প্লাস্টার ভেঙে পড়েছে, কোথায় নতুন করে রং করতে হবে, সব দিকে দাদুর একদম চড়া নজর থাকতো। এর পরের যে ঘটনাটা বলবো, ঘটনাটা দাদু মারা যাওয়ার প্রায় 5 বছর পরের ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে আমি যখন ক্লাস 11-এ পড়ি। আমার বাবা মিলিয়ে আমার বাবারা মোট 3 ভাই। আমার বাবা সব থেকে ছোট। দাদু ও ঠাকুমা মারা যাওয়ার পর বাড়িতে নানান প্রকার ভৌতিক অনুপস্থিতি আমরা বুঝতে পারতাম। প্রথম ঘটনাটা ঘটে আমার মায়ের সাথে। আমাদের পুরাতন বাড়ি ছিল 3 তলা। একদম নিচের তলায় থাকতাম আমরা ও আমার কাকা কাকিমা, আর দ্বিতীয় তলায় থাকতো আমার জ্যাঠা জেঠিমা। বাড়িটির বয়স যত পূর্ণ হচ্ছিল দিনের পর দিন বাড়িটি তত প্রকৃতির নিয়মে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অনেকবার মেরামত করানোর পরও তেমন লাভ কিছুই হচ্ছিল না। তাই এই কথাটা সবার সামনে প্রথম বেড়ে বসে আমার মা। একদিন সবার সঙ্গে যখন বসে একসঙ্গে আড্ডা চলছিল, তখন আমার মা সবার মাঝখানে এই কথাটা বলে বসে। আমার মা বাবার উদ্দেশ্যে কথাটা বলে যে বাড়িটা তো অনেক দিনই হলো, আশেপাশে কত বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, এত পয়সা যাচ্ছে ঘরটার পেছনে, চলো না ঘরটাকে কোনো ভালো প্রমোটারকে দিয়ে ফ্ল্যাট করিনি, এতে হাতে কিছু পয়সাও আসবে, আর এত ঘন ঘন ঘরের পেছনে খরচাও করতে হবে না। এই কথায় আমার বাবা ও কাকা সম্মতি দিলেও আমার জ্যাঠা সম্মতি দেয় না। জ্যাঠার একটাই কথা যে দাদুর মাথার ঘাম পায়ে ফেলে এই বাড়িটি তৈরি করেছিল, তাই জ্যাঠা এই বাড়িটি কোনো প্রমোটারকে হাত দিতে দেবে না। তো যাই হোক, জ্যাঠার এই কথায় সবাই সম্মতি করে। জ্যাঠার সম্মানের খাতিরে এই কথা আর ওই বাড়িতে তোলা হয় না। তবে আমার মা এই কথা বলা শাস্তি পেয়েছিল সেদিন রাতের বেলা। ওদিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার জন্য মা বিছানা ঠিকঠাক করছিল। ঠিক সেই সময় হঠাৎ করে মায়ের মনে পড়ে যে ছাদের উপরে যে কাপড় জামাগুলো মেলতে দিয়েছিল সেইগুলো তখন নামানো হয়নি। মা তাড়াতাড়ি করে গিয়ে ছাদে উঠে জামা কাপড়গুলো নামাতে শুরু করে। এর পরের ঘটনাটি শুনি আমার মায়ের কাছে। মা বলে যে মা যখন দরজার দিকে পিঠ করে ছাদ থেকে কাপড় জামাগুলো নামাচ্ছিল, ঠিক এই সময় মায়ের পিছন দিক থেকে প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস নেবার শব্দ পায় আমার মা। শব্দ শুনে মনে হচ্ছিল কেউ যেন প্রচন্ড রেগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। মা
মায়ের প্রচণ্ড ভয় করতে শুরু করে। গায়ের সমস্ত লোম খাড়া হয়ে ওঠে। তবে মা যখন পেছনে ফেরে, সেখানে কেউ থাকে না। মা কাউকেই দেখতে পায় না। এই দেখে আবারও জামা কাপড় তুলবে, ঠিক সেই সময় পিছন থেকে কেউ সজোরে ঠেলা মারে মাকে, এবং মা কাপড়ের দড়িগুলো ছিঁড়ে ছাদের উপরে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আবছা আবছা চোখে দেখে দূরে ছাদের পাঁচিলে, ঠিক পাঁচিলের ওপরে, ঠিক দাদু যেমন ভাবে বেঁচে থাকতে দুই হাঁটু এক জায়গায় করে বসে থাকতো, ঠিক সেই রকমই কেউ যেন ছাদের পাঁচিলের ওপর বসে তার লাল চোখ দিয়ে মাকে দেখে চলেছে। এই ঘটনার পর মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়েছিল। অনেক ডাক্তার দেখানোর পরও মায়ের জ্বর কমছিল না। মন্দিরে নিয়ে গিয়ে ছাড়ানোর পর তারপর মায়ের জ্বর নামে। এর পরের ঘটনাটা ঘটে ঠিক 6 মাস পর। হঠাৎ করেই আমাদের বাড়িতে একজন কাকু আসে। পরে অবশ্য জানতে পেরেছিলাম যে ওই কাকু একজন প্রমোটার। এরকম পুরনো বাড়ি উনি প্রমোট করিয়ে ফ্ল্যাট বানায়। আমার জেঠুর সঙ্গে কথাবার্তা বলার পর আমার জেঠু সাফ বলে দেয় যে আমার জেঠুই বাড়িতে হাত দিয়ে দেবে না কাউকে। যথারীতি এই কথা শুনে প্রমোটার কাকু জেঠুকে অনেক কিছু বোঝায়, তবুও আমার জেঠু তাতে মানা করে দেয়। কথাবার্তা বলে উনি যখন বুঝতে পারে যে আমার জেঠু কোনোভাবেই এই বাড়ি দিতে নারাজ, তখন উনি চলে যান। পরের দিন সকালবেলা আমি যখন স্কুলে যাব, তখন দেখি প্রমোটার কাকু ছুটতে ছুটতে আসে আমাদের বাড়িতে এবং এসে হাউমাউ করে কাঁদতে শুরু করে, এবং আমার জেঠুকে বলে যে কাল যখন সে রাতের বেলা কথাবার্তা বলে কাকুর বাড়ি যাচ্ছিল, ঠিক তখন প্রমোটার কাকু সম্পূর্ণ অনুভব করে যে যখন এই বাড়ি থেকে সে বেরিয়েছে তারপর থেকেই কেউ নাকি তাকে ফলো করছিল। সে নাকি সম্পূর্ণ অনুভব করতে পেরেছে। তাড়াহুড়ো করে ভয়ে ভয়ে যখন সে বাড়িতে যায়, তখন দেখে ওনার বউ সম্পূর্ণ ঘর অন্ধকার করে চুপচাপ এক জায়গায় বসে আছে, ঠিক 2 পা এক জায়গায় করে, মাথা নিচু করে, ঠিক যেভাবে দাদু বসতো। কাকুকে দেখে ওনার বউ আরো উগ্রতম রূপ ধারণ করে এবং বারবার বলতে থাকে, কেন গিয়েছিলিস? কেন গিয়েছিলিস আমার বাড়িতে? বাড়ি আমার, ওই বাড়ির দিকে চোখ তুলেও তাকাবি না। ও বাড়ি আমার, ও আমার বাড়ি। তারপর সেই রাতেই অমন রূপ দেখানোর পর ওনার বউ অজ্ঞান হয়ে যায়। তাই সকাল না হতেই উনি ছুটে আসে আমাদের বাড়িতে। এই ঘটনার পর আমরা আর যাই হোক এইটুকুনি বুঝতে পেরেছিলাম যে দাদু আজও আছে, আজও তার মায়া এই বাড়িটিকে ঘিরে রেখেছে। আমাদের বাড়ি আজও স্বচ্ছন্দে আমাদের দেশের বাড়িতে রয়ে গিয়েছে। খুবই দুঃখ সহকারে জানাতে হচ্ছে, আমাদের বাড়ির ঠিকানাটা তোমাদের কাউকে জানাতে পারলাম না, কিছু ব্যক্তিগত কারণে। এখন আমরা কলকাতা থাকি, আমি, আমার মা ও বাবার কাজের জন্য। আমরা অবশ্য কলকাতায় থাকি, তবে বছরের প্রায় 1 থেকে 2 মাস অন্তর অন্তরই আমরা দেশের বাড়িতে যাই। বেশ ভালো লাগে। সত্যি বলতে আমার কলকাতায় একদমই ভালো লাগে না। হয়তো দাদুর মতনই আমারও মায়া পড়ে গেছে ওই বাড়িতে। কেমন লাগলো আজকের ঘটনা? মায়া জিনিসটা এমনই না, তুমি হয়তো তোমার শরীর ছেড়ে যেতে পারবে, তবুও কারোর মায়া ছেড়ে যেতে পারবে না। যে কোনো জিনিস, তুমি কোনো মানুষের উপরে মায়া করে থাকতে পারো, তোমার কোনো সম্পত্তির উপরে মায়া থাকতে পারে, অথবা তোমার জীবনের উপরে মায়া থাকতে পারে। আর এই মায়া ছেড়েই পরলোকে গমন করাটাই সব থেকে বড় কথা। এরকম অনেক ঘটনা এখনো আমার কানে আসে, এবং অনেক ঘটনা নিজের কানে শুনেছি এবং নিজের চোখে দেখেওছি। তাই আমি জানি মায়া প্রচন্ড কর জিনিস।
তাই কেমন লাগলো প্লিজ জানিও। আর এরকম ঘটনা তোমরা আগে কোনোদিন শুনেছো কিনা প্লিজ সেটা কিন্তু সেটাও জানিও। এবং আমাদেরকেও তোমরা কিভাবে ঘটনা পাঠাতে পারো আমাদেরকে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অর্থাৎ প্রেজনি49@gmail.com এ তোমরা কিন্তু অবশ্যই ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে কিন্তু কেউ ভুলো না। ঘটনা কিন্তু তোমরা ধীরে ধীরে পাঠানো বন্ধ করে দিচ্ছ। ঘটনা কিন্তু অবশ্যই পাঠিও, আর ভালো ভালো ঘটনা শুনতে অবশ্যই কিন্তু পাঠিও। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।